শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারে আজকে যে ক্লাসটা আমরা ম্যাথের করাতে চলেছি সেটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিমস। আমি এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমাদের বেসিক কনসেপ্টটা দরকার। প্রথমে সেই বেসিক কনসেপ্টটা তোমাদের দেব। এই বেসিক যে কোনো চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক কনসেপ্ট যদি না থাকে, শুধু আমি অঙ্ক লিখে অঙ্ক করিয়ে দিলাম, তুমি সে মতো শিখে নিলে, এটাই কিছু হয় না। মেনলি অঙ্ক করার আগে বেসিক কনসেপ্টটা দরকার। সেই বেসিক কনসেপ্টটা আজকের ক্লাসে আমরা দেব। তারপর ধীরে ধীরে এই চ্যাপ্টারে যত রকম অঙ্ক আছে সোজা থেকে কঠিনের দিকে করাবো। ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করি। তো আজকের ক্লাস শুরু করতে গেলে আমাকে শুরুতেই যেটা জানতে হবে, এই চ্যাপ্টারটি মূলত করতে গেলে গতিবেগ ব্যাপারটাকে আমাকে ভালো করে বুঝতে হবে। গতিবেগ কি? গতিবেগ হচ্ছে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা তার গতিবেগ বলে থাকি। ব্যাপারটা কিরকম? মনে করো যে কোনো একটি নৌকা 10 ঘন্টায় মনে করো 10 ঘন্টায় 60 কিমি পথ অতিক্রম করলো। 10 ঘন্টায় কতটা পথ গেছে? 60 কিমি। তাহলে আমি বলেছিলাম একক সময় যে পথ অতিক্রম করে তাকে ওই বস্তুর গতিবেগ বলা হয়। তাহলে 10 ঘন্টায় 60 কিমি পথ গেল, তাহলে একক সময় বলতে 1 ঘন্টায় কতটা পথ যাবে? 1 ঘন্টায় যাবে 60/10, অর্থাৎ কত? 60/10 মানে 6 কিমি। ঠিক আছে? তাহলে এই যে 6 কিমি প্রতি ঘন্টায় বেরিয়ে গেল, 1 ঘন্টায় 6 কিমি পথ যায়। এটি হচ্ছে ওই গতিশীল বস্তু বা নৌকাটির গতিবেগ। ঠিক আছে? তাহলে গতিবেগ বের করার জন্য দেখো আমরা এখানে কি করেছি, যে পথটা অতিক্রম করেছে তাকে 60 কিমি বলেছিলাম, এটাকে আমরা ইংরেজিতে ডিসটেন্স বলে থাকি। কত সময় লেগেছিল? 10 ঘন্টা, এটাকে আমরা টাইম বলে থাকি। এটা টাইম, এটা ডিসটেন্স। ঠিক আছে? আর 1 ঘন্টায় যখন বের করলাম 6 কিমি বেরোলো, এটাকে আমরা গতিবেগ বা স্পিড বলে থাকবো। স্পিড, তাহলে স্পিড বেরোলো কি? একক সময়ে 6 কিমি পার ঘন্টা। এই যে আমি দেখো আগে থেকে এখানে সূত্র লিখে রেখেছি, গতিবেগ বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। আজকের অধ্যায়ের এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ। মূলত আমরা এই সূত্রটির উপর বেস করেই আজকে সমস্ত অঙ্কগুলো করব। তাহলে দেখো এখানে আমরা ফাইনালি লিখতে পারি যে স্পিড ইকুয়াল টু কি না, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে? স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, এটি মূল সূত্র আজকের এই অধ্যায় করার জন্য। এবার এখান থেকে না আর কয়েকটা সূত্র অনুসিদ্ধান্ত তৈরি করা যায়। যেমন কোনা ক্রস যদি গুণ করি, কোনাকুনি গুণ করি, কি হবে? ST ইকুয়াল টু ডি হবে। ST ইকুয়াল টু ডি, তাহলে T ইকুয়াল টু কি হবে? D/S। অর্থাৎ আমরা যেমন কোনো বস্তুর গতিবেগ বের করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব, সেরকম এই সূত্র থেকে আমি কত টাইম কোনো বস্তু একটা নির্দিষ্ট দূরত্ব যেতে কত সময় নেবে, টাইম কত, সেটা বের করতে পারবো। ওই একই সূত্র থেকে ঘুরিয়ে এইভাবে করা যায়। আবার এখান থেকে যদি একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট গতিবেগে কত পথ যাবে সেটাও বের করা যেতে পারে। কিরকম? এই দেখো, এটা ক্রস গুণ করলে D ইকুয়াল টু হয়ে যাবে T ইন্টু S। অর্থাৎ ডিসটেন্স বের করার ক্ষেত্রে আমরা যদি কখনো কত দূরত্ব যাবে সেটা বের করতে গেলে টাইমকে স্পিড দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে? আশা করছি এই একটা সূত্র থেকে যে বাদবাকি সূত্র দুটো তৈরি করা গেল সেটা বুঝতে পেরেছো। এইবার দেখো আমি এটা মুছে দিচ্ছি, সবাই এটা খাতায় একটু ভালো করে নোট করে রাখো, এটা কাজে লাগবে একটু পরে অঙ্ক করার জন্য। ঠিক আছে? মুছে দিচ্ছি। আচ্ছা দেখো এখানে আমি গতিবেগ তোমাকে 1 ঘন্টায় গতিবেগ বলেছি, কিন্তু সবসময় যে 1 ঘন্টায় গতিবেগ দেওয়া থাকবে এরকম ব্যাপার না। এরকমও হতে পারে যে কোনো একটি ট্রেন 1 ঘন্টায় 54 কিমি পথ গেল, 54 কিমি পার আওয়ার, এইভাবে আমরা লিখলাম। ট্রেনটির গতিবেগ 1 ঘন্টায় 54 কিমি। এবার এখান থেকে এই গতিবেগ কিমি পার ঘন্টায় আছে, কিন্তু গতিবেগটা মিটার পার সেকেন্ডে হতে পারে। অর্থাৎ একক সময়, অর্থাৎ 1 সেকেন্ডে বস্তুটি বা গতিশীল বস্তুটি কতটা পথ যাবে সেটাও বের অনেক সময় প্রয়োজন হতে পারে। 1 কিমি পার ঘন্টায় দেওয়া আছে, এখান থেকে যদি আমাকে মিটার পার সেকেন্ডে বের করতে হয়, কিছুই না, তোমরা হয়তো অনেকেই জানো যে কিমি পার ঘন্টায় দেওয়া থাকলে এখান থেকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দিয়ে গুণ করলে এটা মিটার পার সেকেন্ডে চলে যায়। অর্থাৎ এটা কাটাকাটি করলে কি হবে? 15 মিটার পার সেকেন্ড। দেখো যেটা 54 কিমি পার ঘন্টা দেওয়া ছিল, সেই গতিবেগটাকে যদি কখনো আমাদের প্রয়োজনে মিটার পার সেকেন্ডে বের করতে হয়, তাহলে আমরা জাস্ট এই সংখ্যাটা মুখস্থ রাখবো। 5/18 দিয়ে গুণ করে দিলেই এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে কত মিটার পথ যাবে সেটা বেরিয়ে গেল। এটাও কিন্তু একটা গতিবেগ।
কিন্তু গতিবেগটা কি আছে মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, আবার এটাকে উল্টো করে অনেক সময় আমাদের করা হতে পারে, যে প্রশ্নের মধ্যে মনে করে দেওয়া আছে এই গতিবেগটাই দেওয়া আছে যে 15 মিটার পার সেকেন্ড। এই গতিবেগটাকে তোমাকে বললো এই গতিবেগটাকে কিমি পার ঘন্টায় প্রকাশ করলে কি হবে। কিমি পার ঘন্টায় প্রকাশ করতে গেলে ঠিক এই সংখ্যাটার উল্টো, অর্থাৎ 15 ইন্টু 18/5, এটা তখন চলে যাবে কিমি পার ঘন্টা। এটা কাটাকাটি করলে দেখো আবার সেই 54 কিমি পার ঘন্টায় ফিরে আসলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিমি পার ঘন্টায় দেওয়া আছে, সেখান থেকে মিটার পার সেকেন্ডে কিভাবে নিতে হয় সেটা শিখে নিলাম এই 5/18 দিয়ে গুণ করে। আবার কোনো গতিবেগ যদি মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে সেখান থেকে কিভাবে কিমি পার ঘন্টাতে ফেরত আনবো সেটাও এই 18/5 দিয়ে গুণ করে দিলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, আজকের অধ্যায়ে হয়তো এটা খুব বেশি এই ব্যাপারটা খুব বেশি কাজে লাগবে না, এটা মূলত ট্রেনের অঙ্ক করতে গেলে ভীষণ কাজে লাগে, তবুও আমি একটু ধারণা দিয়ে রাখলাম। আচ্ছা, এইবার তাহলে আমরা কিমি পার ঘন্টা শিখলাম, মিটার পার সেকেন্ড শিখলাম, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে আজকে এই চ্যাপ্টার করতে গেলে আমাদের সমস্ত গতিবেগকে 1 ঘন্টায় প্রকাশ করতে 1 কিমি পার ঘন্টা আকারেই রাখতে হবে। ঠিক আছে, কিন্তু অনেক প্রশ্ন আমরা করতে গেলে দেখেছি যে এরকম গতিবেগ দেওয়া থাকে যে একটি নৌকা 10 মিনিটে মনে করো 10 মিনিটে 2 কিমি পথ গেল। একটি নৌকা কি হয়েছে 10 মিনিটে 2 কিমি পথ গেছে। আমি আরেকবার বলছি, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আজকে যা অঙ্ক করব সমস্ত গতিবেগকে অবশ্যই 1 ঘন্টায় কত কিমি পথ যায় সেরকম আকারে প্রকাশ করতে হবে, কিমি পার ঘন্টা, বা 60 মিনিটে কত কিমি পথ যায় সেরকম আকারে গতিবেগটাকে রাখবে। তাহলে দেখবে একটা অঙ্কও আজকে কোনো প্রশ্নই আটকাবে না তোমার। তাহলে এইখান থেকে আমার মনে করো কোনো একটি প্রশ্নে দেওয়া আছে একটি নৌকা 10 মিনিটে 2 কিমি পথ যায়। তাহলে আমি কি বললাম যে এটা 10 মিনিটে 2 কিমি পথ এরকম আকারে রাখলে হবে না, গতিবেগটাকে কিসে রাখতে হবে 60 মিনিট বা 1 ঘন্টায় কতটা পথ যায় সেই আকারে নিয়ে নিতে হবে। তাহলে এটা আমরা কি করব, 10 মিনিটে যদি 2 কিমি হয় তাহলে দেখো মুখে মুখে এটা করা যাবে। 10 মিনিট থেকে আমাকে যদি 60 মিনিটে নিতে হয় অর্থাৎ 1 ঘন্টায়, তাহলে 10 এর কত গুণ 60 না 10 এর 6 গুণ। 10 মিনিট থেকে 60 মিনিটে আমার নিতে হবে, তাহলে 10 এর কত গুণ 6 গুণ। তাহলে এখানে আমার গতিবেগটাও কি হবে 6 গুণ বেড়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত 12 কিমি। তাহলে 10 মিনিটে 2 কিমি পথ যাওয়া প্রশ্নে লেখা আছে, কিন্তু আমার মাথায় সঙ্গে সঙ্গে চলে আসবে যে এই 12 কিমি পার ঘন্টা কি করে পেলাম, এই যে 10 এর থেকে দেখবো 10 এর কত গুণ 60, 6 গুণ। তাহলে টাইমটাকে 6 গুণ বাড়িয়ে দেওয়া মানে আমার যে গতিবেগটা দেওয়া ছিল সেটাকেও 6 গুণ বাড়িয়ে দিলেই আমার গতিবেগ ঘন্টায় প্রকাশিত হলো। বোঝা গেল? আজকে যত প্রশ্ন আমরা অঙ্ক সলভ করবো এই অধ্যায়ে, নৌকা স্রোতের অধ্যায়ে, মাথায় রাখবে সবসময় গতিবেগটাকে এরকম এলোমেলো দেওয়া থাকতে পারে, তোমাকে অবশ্যই প্রথম কাজ হবে সেই গতিবেগটাকে কিমি পার ঘন্টায় নিয়ে আসার জন্য। বেশিরভাগ অঙ্কে এরকম মিনিট আকারে থাকে আর এদিকে কিমি আকারে থাকে, তখন আমরা দেখবো মিনিট থেকে 60 মিনিটে 10 মিনিট থেকে 60 মিনিটে পৌঁছাতে হলে 10 মিনিটের কত গুণ 6 গুণ, তাহলে এটাকে 6 গুণ দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল। দেখো আরেকটা উদাহরণ আমি বলছি সহজে বুঝে যাবে। মনে করো এরকম দেওয়া থাকলো যে একটি নৌকা 15 মিনিটে 4 কিমি পথ গেল। 15 মিনিটে 4 কিমি পথ যায়, প্রশ্নে লেখা আছে এটা, আমার মাথায় সঙ্গে সঙ্গে চলে আসবে কি না 16 কিমি পার আওয়ার এর গতিবেগ। নৌকাটির গতিবেগ কি 16 কিমি পার আওয়ার। কি করে পেলাম, দেখো কি করে পেলাম, প্রশ্ন হচ্ছে কি করে পেলাম 16 কিমি পার আওয়ার। এই যে 15 মিনিটে দেওয়া ছিল, কিন্তু আমি বলেছি এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে অবশ্যই গতিবেগটাকে 60 মিনিট বা ঘন্টায় নিতে হবে। তাহলে 15 এর কত গুণ 60, 4 গুণ। তাহলে কি করব আমরা এই টাইমটাকে 4 দিয়ে গুণ করে 60 এ পৌঁছাচ্ছি, তাহলে আমাকে এখানেও 4 দিয়ে গুণ করলে দেখো 16 কিমি পেয়ে গেলাম। তাহলে আশা করছি মিনিট আর কিমিতে দেওয়া থাকলে সেটাকে কি করে কিমি পার ঘন্টায় নেবে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এইটুকু বোঝার পর এইবার আমরা মূল অঙ্কে, এই চ্যাপ্টারের মূল অঙ্কে ফিরে আসি। এই চ্যাপ্টারে কি কি অঙ্ক থাকে, কিভাবে করতে হয়, আমি সেটা ধীরে ধীরে আলোচনা করছি। একটু ধৈর্য সহকারে দেখো, মনোযোগ দিয়ে দেখো। আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে আজকে এই নৌকা স্রোত নিয়ে আশা করছি এরপরের কোনো অঙ্কের কোনো সমস্যা তোমাদের থাকবে না। দেখো মনে করো এরকম একটা আচ্ছা, এইটুকু অঙ্ক করার শুরুতে আর একটু জিনিস বুঝে নিই, যেটা মেন বিষয় এখানে, যে আমরা এই অধ্যায় করতে গেলে গতিবেগ বুঝে গেছি। এইবার একটা নৌকা যখন এমন এক জায়গায় চলছে যেখানে কোনো স্রোত নেই, অর্থাৎ কোনো পুকুর বা বিলে যেখানে কোনো স্রোত নেই, সেই স্রোতহীন অবস্থায় একটা নৌকাকে আমি বি বলছি, বি মানে বোট, নৌকা
সেই নৌকা কি বলেছে না 1 ঘন্টায় 10 কিমি পথ 1 ঘন্টায় গেল। 10 কিমি পথ সে মাঝি থাকে দাঁড় বেয়ে বেয়ে 1 ঘন্টায় 10 কিমি পথ নিয়ে গেল। এটাকে আমরা নৌকাটির প্রকৃত গতিবেগ বলে ধরবো। অর্থাৎ স্থির জলে নৌকাটির যে বেগ থাকে 1 ঘন্টায় সেটাকে নৌকাটির কি হয় প্রকৃত গতিবেগ বলা হয়। বোঝা গেল? নৌকাটির প্রকৃত গতিবেগ বলতে স্থির জলে মাঝি দাঁড় বেয়ে বেয়ে 1 ঘন্টায় নৌকাটিকে যতটা পথ অগ্রসর করে নিয়ে যায় সেটাকে নৌকাটির প্রকৃত গতিবেগ বলা হয়। ঠিক আছে, এইবার মনে করো এই নৌকাটাকে স্রোত আছে এমন জলাশয়ের মধ্যে নিয়ে যাওয়া হলো। স্রোত আছে যেমন সমুদ্রে বা অন্য কোথাও যেখানে স্রোত আছে, সেই নৌকাটিকে স্রোত এই দিক থেকে মনে করো স্রোত এই এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে স্রোত যাচ্ছে। তো স্রোত যখন যায় তখন স্রোতেরও একটা বেগ থাকে। স্রোতকে ইংরেজিতে বলা হয় স্ট্রিম। তাহলে স্ট্রিম মনে করো স্ট্রিম এটা 2 কিমি পার ঘন্টা বেগে ছুটে চলেছে। কি বললাম? স্থির জলে নৌকাটির বেগ ছিল এটা, সেটাকে যখন এরকম একটা নদীতে নিয়ে গেলাম যেখানে স্রোত রয়েছে, সেই স্রোতের বেগ কত 2 কিমি পার আওয়ার। এইবার এই 10 কিমি পার আওয়ার গতিবেগে নৌকাটিকে যদি আমরা এই স্রোতের সঙ্গে চালনা করি তাহলে কি করবে স্রোত কি করবে এই নৌকাটাকে আরো জোরে ঠেলা দেবে। ঠেলা দিলে কি হবে? নৌকাটা স্থির জলে 10 কিমি পথ যেত। এবার কিন্তু স্থির জলে 10 কিমি পথ যেত, এটা ছিল স্থির জলে। যখন এই স্রোতের মধ্যে ফেলে দেওয়া হলো, স্রোত কি করবে একে আর একটু ঠেলা দেবে। অর্থাৎ নৌকার যে বেগ প্রকৃত বেগ সেটা তো থাকবেই এবং স্রোত আরো তাকে একই দিকে ঠেলে নিয়ে যাবে। এই যে স্রোত যেদিকে চলছে নৌকাও সেদিকে চললে এই অবস্থাটাকে বলা হয় অনুকূল অবস্থা। ইংরেজিতে যেটাকে আমরা ডাউন স্ট্রিম বলে থাকি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ডাউন স্ট্রিমের বেগ হয়ে যাবে ডাউন স্ট্রিমে বেগ কত হবে? নৌকাটির প্রকৃত গতিবেগ 10 প্লাস এই যে 2, এই 2 কিমি গতিবেগে ছেলে নিয়ে এগিয়ে নিয়ে যাবে, তাহলে তখন তার গতিবেগ হয়ে যাবে 12 কিমি পার আওয়ার। অর্থাৎ ডাউন স্ট্রিমে দেখলাম আমরা দুটো বেগ একসঙ্গে কাজ করে, নৌকার প্রকৃত গতিবেগ এবং স্রোতের গতিবেগ, ফলে বেগটা বেড়ে যায়, তাহলে যোগ করতে হয়। অর্থাৎ ডাউন স্ট্রিমে বা অনুকূলে নৌকাটির গতিবেগ হবে এই যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ঠিক আছে, তাহলে অনুকূল ব্যাপারটা বুঝে গেছি। অনুকূল বলতে কি বুঝি বা ডাউন স্ট্রিমের বেগ কি, সেটা দুটো যখন স্রোত এবং নৌকা একই দিকে চলে সেই অবস্থাকে ডাউন স্ট্রিম বলা হয়। এবং এই ক্ষেত্রে কি হয়? প্রকৃত বেগের থেকে স্রোতের বেগ যোগ হয়, বলে গতিবেগ বেড়ে যায়। ঠিক আছে, এইবার ঠিক এর উল্টো ঘটনা। মনে করো নৌকাটি 10 কিমি পার আওয়ার বেগে এদিক থেকে ওইদিকে যাচ্ছিল, আর স্রোত বি বিন্দু থেকে ওই 2 কিমি পার ঘন্টা বেগে ওই দিক থেকে এদিকে আসছে। তাহলে এইবার ঘটনাটা কি হলো? স্রোত একদিক থেকে একদিকে আসছে আর নৌকা তার স্রোতের বিপরীতে যাচ্ছে, নৌকাটি স্রোতের বিপরীতে যাচ্ছে। এই যে অবস্থা এটাকে বলা হয় আপ স্ট্রিম বা ইংরেজি বাংলায় যেটাকে বলা হয় প্রতিকূল অবস্থা। ঠিক আছে, তাহলে প্রতিকূল অবস্থার ক্ষেত্রে এবার কি হবে? এইবার দেখো নৌকাটি তো স্থির জলে 10 কিমি বেগে ছুটে চলতে পারত, এইবার স্রোতকে ঠেলে আরো সামনে এগিয়ে যেতে হবে। অর্থাৎ স্রোত কি করবে? নৌকাটাকে বাধা দেবে, ফলে প্রকৃত বেগ থেকে নৌকার বেগটা আরো কমে যাবে। তাহলে কি হবে? কমে গেলে 10 বেগ ছিল, স্রোত যেহেতু 2 কিমি পার আওয়ার বেগে বাধা দিচ্ছে, তাহলে কি হবে? এখানে বেগ কমে যাবে, 10 - 2 হয়ে যাবে এখানে 8। এই যে গতিবেগটা এটাকে বলা হয় আপ স্ট্রিম। অর্থাৎ আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল অবস্থা। তাহলে প্রতিকূলে কি হয়? নৌকার প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ। এই যে প্রতিকূল অবস্থা বেগ মানে কি? নৌকার প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ। ক্লিয়ার হলো প্রতিকূল ব্যাপারটা কি বা আপ স্ট্রিম ব্যাপারটা কি? তাহলে সবসময় ও ডাউন স্ট্রিমে বেগ বেশি হয়, দুটো বেগ একসঙ্গে কাজ করে, আর আপ স্ট্রিমে বেগ কম হয়, নৌকার প্রকৃত বেগকে স্রোত বাধা দেয়, ফলে প্রতিকূলে বেগ কমে যায়। ঠিক আছে, তাহলে আপ স্ট্রিম ডাউন স্ট্রিম বুঝে গেছো। এইবার দেখো এইখান থেকে এবার আমরা ধীরে ধীরে অঙ্ক করব। আচ্ছা, এই যে ব্যাপারটা দিয়েছিলাম 10 কিমি, তাহলে আমরা 10 কিমি হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ, আর স্ট্রিম বা স্রোতের বেগ ধরেছিলাম 2 কিমি পার আওয়ার। ঠিক আছে, এইবার তোমাকে বললো এ থেকে বি, এরকম একটা অঙ্ক আসলো। মনে করো এ থেকে বি এর দূরত্ব মনে করো 96 কিমি এ থেকে বি এর দূরত্ব। এখন নৌকার প্রকৃত গতিবেগ 10, স্রোতের গতিবেগ 2। যদি বলা হয় এ থেকে বি তে যেতে মোট কত সময় লাগবে, টাইমটা কত লাগবে? দেখো যদি এ থেকে বি তে যায়, মনে করো যাওয়ার সময় সে অনুকূলে যাচ্ছে আর ফেরার সময় প্রতিকূলে ফিরবে, তাহলে যাওয়ার সময় এই নৌকার প্রকৃত গতিবেগ 10 আর স্রোতের গতিবেগ 2, যখন এটা অনুকূল অবস্থা চলবে, এ থেকে বি হচ্ছে অনুকূল, তখন তার বেগ কত হয়ে যাবে? 10 + 2 অর্থাৎ 12 কিমি পার আওয়ার। তাহলে এই 96 কিমি পথ যেতে কত সময় লাগবে? টাইম বের করার ফর্মুলা আমি প্রথমে শিখিয়েছিলাম। টাইম বের করার ফর্মুলা কি? ডিসটেন্স বাই স্পিড। ডিসটেন্স এখানে কত? 96 কিমি, তাহলে 96
বাই হচ্ছে 12, ঠিক আছে? তাহলে এটা লাগবে 8×96, 8 ঘন্টা, 8 আওয়ার, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স দেওয়া থাকলে, নৌকার প্রকৃত গতিবেগ, স্রোতের গতিবেগ দেওয়া থাকলে অনুকূলে কত সময় লাগবে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে, সেটা বের কিভাবে করতে হয় বুঝে গেলে। এইবার যদি ঘটনাটা এরকম দিত যে 96 কিমি পথ যেতে, তাহলে যাওয়ার সময় লাগলো কত দেখলাম, 8 ঘন্টা। এবার বললো ওই পথই ফিরে আসতে কত সময় লাগবে। তাহলে ফিরে আসার সময় ঘটনাটা কি হবে, যখন এদিক থেকে এদিকে ফিরে আসবে, প্রতিকূলে ফিরে আসবে, প্রতিকূলে ফিরে আসলে কি হবে, 10 কিমি বেগ ছিল, 2 কিমি বেগে বাধা হবে, অর্থাৎ গতিবেগ হয়ে যাবে 8 কিমি পার আওয়ার। তাহলে এইবার এই 96 কিমি পথ ফিরে আসতে প্রতিকূলে কত সময় লাগবে, টাইম ইকুয়াল টু সেই একই ফর্মুলা, ডিসটেন্স বাই হচ্ছে স্পিড, অর্থাৎ ডিসটেন্স এখানে 96 কিমি, স্পিড কত 8, তাহলে কাটাকাটি করলে 8×96, 12 আওয়ার। সবসময় মাথায় রাখবে যেহেতু প্রতিকূলে গতিবেগ কমে যায়, টাইমটা বেশি লাগবে, অবশ্যই বেশি লাগবে, ঠিক আছে? তাহলে আমরা অনুকূল প্রতিকূলে কিভাবে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে টাইম কি করে বের করতে হয় সেটা বের করলাম। আচ্ছা, এইবার ঘটনাটা যদি এবার দেয় এরকম দেয়, এবার মনে করো নৌকার প্রকৃত গতিবেগ আমি 10 ধরেছিলাম, স্রোতের গতিবেগ 2 ধরেছিলাম, কোনোটাই দেওয়া নেই, নৌকার গতিবেগও দেওয়া নেই, স্রোতের গতিবেগও দেওয়া নেই। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে যখন এ থেকে বিতে যাচ্ছিল তখন ডাউন স্ট্রিমে ছিল, ডাউন স্ট্রিম তখন বেগ হয়ে গেছিল 12, আবার যখন এদিক থেকে এদিকে আসছিল তখন আপ স্ট্রিমে বেগ হয়ে গেছিল কত, 8, ঠিক আছে? তাহলে ডাউন স্ট্রিমের বেগ দেওয়া আছে 12 কিমি পার আওয়ার, 12 কিমি পার আওয়ার, আর এদিকে 8 কিমি পার আওয়ার। এখান থেকে তোমাকে জানতে চাইলো তাহলে স্থির জলে নৌকাটির প্রকৃত গতিবেগ কত বা স্রোতের গতিবেগ কত, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো একটা ছক লিখে রেখেছি, এটা বোঝার জন্য ছকটা ব্যবহার করা যেতে পারে। কি দেওয়া আছে, ডাউন স্ট্রিমে মানে এই যে দেখো স্থির জলে নৌকার বেগ এখানে লেখা আছে, নৌকার বেগ মানে বি, স্রোতের বেগ, যখন নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যুক্ত হয় তখন আমরা কি অনুকূল অবস্থা বলি, ডাউন স্ট্রিম, অর্থাৎ নৌকা প্লাস স্রোত। আবার যখন প্রতিকূলে নৌকা স্রোত বাধা দেয় তখন কি হয়, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে, মাইনাস করলে যে ঘটনা হয় সেটাকে আমরা প্রতিকূল বলি। দেখো এখানে আপ স্ট্রিম লেখা আছে বি মাইনাস এস, ঠিক আছে? এইবার তাহলে এই অঙ্কটার মধ্যে আমার ডাউন স্ট্রিমের অনুকূলের বেগ কত দেওয়া আছে, 12, প্রতিকূলের বেগ কত দেওয়া আছে, 8। এইবার আমার স্থির জলের বেগ দেওয়া নেই, স্রোতের বেগ দেওয়া নেই, ঠিক আছে? তাহলে এইটা ভাবো, এইটা যদি সেই মিডল পজিশন হয় স্থির জলের নৌকার বেগ, এর থেকে কি হয়েছে, এটা স্রোতের বেগ যুক্ত হয়ে এটা হয়েছে, অর্থাৎ এর মধ্যে স্রোতের বেগ বেশি আছে, যত বেশি আছে এর মধ্যে স্রোতের বেগ ততটাই কম আছে। তাহলে স্থির জলে নৌকার বেগটা কত, এটা বোঝার জন্য আমি একটা তোমাকে সিম্পল উদাহরণ বলছি, যে একটা কলম মনে করো, একটা কলম 12 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 8 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হয়। তাহলে বলতে পারবে যে কলমটার ক্রয় মূল্য কত ছিল, কি বললাম, 12 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 8 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হয়। তাহলে কলমটি নিশ্চিত কিনেছিল কতই, তাহলে একটু ভাবলে বোঝা যাবে যে কলমটা কেনা ছিল 10 টাকায়, তাহলে 10 টাকায় কিনে 12 টাকায় বেচলে 2 টাকা লাভ, আবার 10 টাকায় কিনে 8 টাকায় বেচলে 2 টাকা লস, ঠিক আছে? তাহলে এই যে 12 আর 8 এই কত টাকায় কিনেছিল, এই জায়গাটা ভালো করে দেখো, এর মিডিল পজিশন, 10-এর থেকে 12 যত বেশি, 10-এর থেকে 8 ততটা কম। এরকম ঘটনা ঘটলে এই 10 আমরা কি করে পাই, 12 প্লাস 8/2, অর্থাৎ এই গড় ভ্যালুটা, অর্থাৎ 12 আর 8 20, 20/2 মানে সেই 10 বেরিয়ে গেল। তো এখানে একটু ভালো করে চিন্তা করলে দেখবে এই যে নৌকার বেগ প্রকৃত বেগ যেটা, সেটা মিডল পজিশন, এখান থেকে স্রোতের বেগ যোগ করে এটা হয়েছে, স্রোতের বেগ মাইনাস করে এটা হয়েছে, স্রোত তো এক নির্দিষ্ট থাকে, যা হবে একই, তাহলে এখান থেকে এটা যতটা বেশি আছে এখান থেকে ততটা কম আছে। তার মানে এই স্থির জলে নৌকার বেগটা বের করতে হলে আমাকে কি করতে হবে, এই 12 আর 8 যোগ করে, 12 প্লাস 8 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10 কিমি বেরিয়ে গেল, 10 কিমি পার আওয়ার। তাহলে স্থির জলে নৌকাটির গতিবেগ বেরিয়ে গেল। শুরুতেই আমি দেখো 10 দিয়ে শুরু করেছিলাম, তাহলে 10 কিমি সেটা বেরিয়ে গেল, স্থির জলে নৌকার বেগ বেরিয়ে গেল। কি দেওয়া ছিল, অনুকূলের বেগ দেওয়া ছিল, প্রতিকূলের বেগ দেওয়া ছিল, সেখান থেকে আমরা স্থির জলে নৌকার বেগ কি করে বের করলাম, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, তাই না? আবার এখান থেকে যখন আমি স্থির জলের বেগ পেয়ে গেলাম 10, তাহলে অনুকূলে হয়েছে কি, 10-এর সঙ্গে স্রোতের বেগ যোগ করে তবে এটা হয়েছে, তাহলে স্রোতের বেগ 10-এর সঙ্গে কত যোগ করলে 12 হয়, তাহলে নিশ্চিত 2, স্রোতের বেগ 2, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, ভালো করে ভেবে দেখো। আবার এখান থেকে যদি এটাও করতে চাই, 10-এর থেকে কত কমলে তবে 8 হয়, স্রোত তো বাধা দিয়েছে, প্রতিকূল আসলে সেই 2 বেরিয়ে যাবে। তাহলে এই ছকটা অ্যাপ্লাই করলেও কিন্তু তোমরা সহজেই বের করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ফাইনালি কি শিখলাম,
যে অনুকূলের বেগ প্রতিকূলের বেগ দেওয়া থাকলে নৌকার বেগ স্থির জলে নৌকার বেগ কি করে বের করতে হয়, এই দেখো 4 নম্বর সূত্র। কি করতে হয়, অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। কেন ভাগ করতে হয় বুঝিয়েছি, যে গড় ভ্যালুটা বের করতে হয়, গড় ভ্যালু মানে দুটোর মিডল পজিশন, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে আমাদের 4 নম্বর সূত্র কিভাবে হলো সেটা বুঝে গেলে আশা করছি। এইবার একইভাবে স্রোতের বেগ বের করতে হলে কি করতে হবে, যে যেটা করেছিলাম 12 আর 8 এর মাইনাস করে যদি 2 দিয়ে ভাগ করে দিই, দেখো 12 8 মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে 4/2 মানে 4/2 মানে আমার 2 স্রোতের বেগ বেরিয়ে যাবে। তাহলে প্রতিকূলের স্রোতের বেগ বের করার ক্ষেত্রে কি করতে হয়, অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2 করে দিলেও স্রোতের বেগ বেরিয়ে যায়। অথবা এই যে এই ছকটা লিখে তোমরা যদি ছকটার মাধ্যমে বের করতে চাও তাহলেও কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সূত্র অবধি হয়ে গেল। এইবার আসছি আমরা লাস্ট সূত্র 6 নম্বর সূত্র। ওখানে দেখো লেখা আছে গড় গতিবেগ। গড় গতিবেগ ব্যাপারটা, গড় গতিবেগ হচ্ছে এই যে আমরা আবার মুছে দিচ্ছি, অনুকূল প্রতিকূল মুছে দিলাম, নৌকার প্রকৃত গতিবেগ স্রোতের গতিবেগে ফিরে এসেছি। ঠিক আছে, নৌকার প্রকৃত গতিবেগ আর স্রোতের গতিবেগ ফিরে এসেছি। তোমরা গড়ের চ্যাপ্টারে করেছো যে একটা ট্রেন মনে করো শান্তিপুর থেকে শিয়ালদা যাবে, আবার শিয়ালদা থেকে শান্তিপুরে ফিরে আসবে। শান্তিপুর থেকে শিয়ালদা যাবে, যাওয়ার সময় যদি 50 কিমি গতিবেগ হয় আর ফিরে আসার সময় যদি 40 কিমি গতিবেগ পার ঘন্টায় গতিবেগ হয়, তাহলে গড় গতিবেগ কি হবে। গড় গতিবেগ এটা বোঝাতে গেলে আরো সময় একটু সময় লাগবে, আমি এই চ্যাপ্টারে বোঝাচ্ছি না, গড় গতিবেগ গড়ের চ্যাপ্টারে গিয়ে বোঝাবো। তবে এটা মাথায় রাখো যে গড় গতিবেগ করলে অনেকে কি করে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেয়। কখনো এটা হবে না। যখন সেম ডিস্টেন্স যাবে এবং ফিরে আসবে তখন গড় গতিবেগের সূত্র 2 ইন্টু যাওয়ার গতিবেগ 50 ইন্টু ফেরার গতিবেগ 40 বাই হচ্ছে যাওয়ার গতিবেগ প্লাস ফেরার গতিবেগ, এটা করতে হয়, তাহলে গড় গতিবেগ বেরিয়ে যায়। অর্থাৎ 2 ইন্টু যাওয়ার গতিবেগ ইন্টু ফেরার গতিবেগ বাই হচ্ছে যাওয়ার বেগ প্লাস ফেরার গতিবেগ। ঠিক আছে, এটা গড় গতিবেগ বের করার সূত্র। ঠিক আছে, ওটা আমরা ডিটেইলসে নয় গড়ের চ্যাপ্টারে গিয়ে শিখবো। তো এখানে আমি যেটা বোঝাতে চাইছি এইবার, যে একটি নৌকা স্থির জলে 10 কিমি আর স্রোতের গতিবেগ 2 কিমি। এইবার একটি নৌকা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, অর্থাৎ নদীর এ পার থেকে ও পারে গেল, আবার গিয়ে ফিরে আসলো, তার মানে কি সেম ডিস্টেন্স একবার গেল আবার ফিরে আসলো। এই ক্ষেত্রে গড় গতিবেগ কত হবে, এভারেজ স্পিড ইকুয়াল টু কত হবে, বা গড় গতিবেগ কত হবে। তাহলে এটা একটু আগে বললাম, গড় গতিবেগ মানে 2 ইন্টু যাওয়ার গতিবেগ ইন্টু ফেরার গতিবেগ বাই হচ্ছে যাওয়ার বেগ প্লাস ফেরার বেগ। তাহলে এখানে অনেকে কি করে, এই যে নৌকার বেগ 10 দেওয়া আছে, স্রোতের বেগ 2 দেওয়া আছে, কিছু ভাবনা চিন্তা না করে এই 2 ইন্টু 10 ইন্টু 2 বাই 10 প্লাস 2 করে দেয়। এটা কিন্তু কখনোই হবে না। ওই সূত্র মুখস্থ রেখে নৌকার গতিবেগ স্রোতের বেগ গতিবেগ পেয়ে যায়, পেয়ে গিয়ে এটা বসিয়ে দেয়। এটা কখনোই হবে না। সূত্রটাকে 2 ইন্টু যাওয়ার বেগ, তুমি ভাবো স্থির জলে নৌকার বেগ 10, যাওয়ার সময় কি বেগ 10 ছিল, যাওয়ার সময় তো সে ডাউন স্ট্রিমে গেছে, আপ স্ট্রিমে ফিরে এসছে, তাহলে কি হবে, ডাউন স্ট্রিম মানে তখন কি হবে, এই 10 আর 2 একসঙ্গে কাজ করেছে, তার মানে 10 প্লাস 2 12 হয়ে গেছে, 12। ঠিক আছে, তাহলে আমার এই সূত্রে যখন অ্যাপ্লাই করব 2 ইন্টু 10 অ্যাপ্লাই করলে হবে না, এখানে লিখতে হবে 2 ইন্টু 12 ইন্টু, দেখো ফেরার সময় এই 10 12কে কাজে লাগানো যাবে, ফেরার সময় কি হবে 10 মাইনাস 2 অর্থাৎ 8 হবে, তাহলে এখানে ব্যবহার করতে হবে 8 বাই হচ্ছে কত 12 প্লাস 8। এবার এটা তুমি ক্যালকুলেশন করবে, নিচেটা যোগ করে কাটাকাটি করবে, গড় গতিবেগ বেরোবে। ঠিক আছে, তাহলে এই অধ্যায় থেকে এই চ্যাপ্টার থেকে গড় গতিবেগ বের করার জন্য এরকম একটা অঙ্ক দেওয়া থাকে। খেয়াল রাখবে, স্থির জল আর স্রোতের বেগ দিয়ে যখনই গড় গতিবেগ চাইবে, সরাসরি ওই বেগগুলো না বসিয়ে একবার অনুকূলের বেগ একবার প্রতিকূলের বেগ বের করার পর তারপরে এভারেজ স্পিড বা গড় গতিবেগের যে সূত্র, সেই সূত্রটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এটা অনেক বইয়ে দেখবে এই অঙ্কটা থাকে, এবং ম্যাক্সিমাম ছেলেমেয়ে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ছেলেমেয়ে 10 আর 2কে কাজে লাগিয়ে সরাসরি বসিয়ে দেয়। একদমই এটা করবে না। এটা ট্রেনের অঙ্ক, যখন স্রোতের ব্যাপারটা থাকবে না সেই ক্ষেত্রে ওটা করা যায়, কিন্তু যখন এই নৌকা স্রোতের ক্ষেত্রে আসবে তখন কিন্তু এই অনুকূলের বেগ প্রতিকূলের বেগ ভালো করে বের করে নিয়ে তারপরে এই সূত্রটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তাহলে আমাদের এই 6টা সূত্র ছিল এই অধ্যায়ের। সূত্রগুলো আশা করছি সূত্রগুলো কখন কিভাবে অ্যাপ্লাই করবে কি করতে হয় বুঝে গেছো। এইবার এই সূত্রগুলোর সাহায্যে ধীরে ধীরে আজকে আমরা আমাদের সোজা লেভেল থেকে আস্তে আস্তে বেসিক লেভেল থেকে হাই লেভেলের অঙ্কে আমরা আস্তে আস্তে পৌঁছাবো, কিন্তু তার জন্য আমার ক্লাসটা একটু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে। আচ্ছা, এইবার আমি আসি এইখান থেকে কি ধরনের অঙ্ক আসে, এক এক করে আমি অঙ্কগুলো বলছি,
আগে আমি জাস্ট এই সংখ্যা দিয়ে উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবার বইয়ে আলাদা আলাদা সংখ্যা থাকবে, তুমি যদি বেসিক ব্যাপারটা বুঝে যাও তাহলে যাই থাক বইয়ের সংখ্যাগুলো যাই থাক সেগুলো দিয়ে করে নিতে পারবে। ধরো